নমস্কার। ভূগোলের সন্ধানে প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি অনেকটা দিন পরই তোমাদের সামনে আবার ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের আমাদের ক্লাস বা আলোচ্য বিষয় ক্লাসের মাধ্যমিক ভূগোলের বায়ুমণ্ডল যে দ্বিতীয় অধ্যায়। অলরেডি তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম পার হয়ে গেছে তোমাদের। তো তোমরা দেখেছিলে প্রায় স্কুলে একটা কোশ্চেন বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসছিল। সেই কোশ্চেনটা হচ্ছিল কি, যে বায়ুমণ্ডল অধ্যায়ের গ্রিন হাউস ইফেক্ট বা বিশ্ব উষ্ণায়ন কি, এর কারণ এবং ফলাফলগুলি আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা দেখেছো অনেক স্কুলের কোশ্চেনে এসেছে এবং ছেলেদের অনেকটাই বুঝতে অসুবিধা হয়। চলো আমি আজ তোমাদের ছবির সাহায্যে কিভাবে মনে রাখা যায়, কিভাবে প্রভাব ফেলছে, কিভাবে উৎপন্ন হচ্ছে, সেটি সম্পর্কে মূল কনসেপ্টটা আমি বোঝানোর চেষ্টা করব। অবশ্যই তোমরা মন দিয়ে আমার ক্লাসটা শেষ অবধি শোনো। দেখো, আমরা লিখে নিয়েছি গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন বা গ্রিন হাউস, ইংরেজি কথা গ্রিন হাউস, যার অর্থ গ্রিন হাউস, অর্থাৎ শীত প্রধান দেশে গাছপালা পরিচর্যার জন্য, শীত প্রধান যে সকল শীত প্রধান দেশ সেখানে গাছপালা পরিচর্যা করার জন্য এই গ্রিন হাউস গ্রিন হাউস ঘর অর্থাৎ কাচের ঘর তৈরি করা হয়। সেই ঘরে কি করা হয়, সূর্যের তাপমাত্রা ক্ষুদ্র তরঙ্গরূপে, সূর্যের যে তাপমাত্রা পৃথিবী পৃষ্ঠে নেমে আসে, সেই তাপমাত্রা ক্ষুদ্র তরঙ্গরূপে ভূপৃষ্ঠের পৃথিবীর দিকে নেমে আসে। কিন্তু যখন এই দেখো আমি একটা ঘর এঁকেছি, যখন এই তাপমাত্রা উদ্ভিদ কর্তৃক প্রতিফলিত হয়ে ফিরে যায়, কোন তরঙ্গরূপে ফিরে যায়, বৃহৎ তরঙ্গরূপে যখন ফিরে যায়, তখন কিন্তু এই কাচের ঘর আর ভেদ করে বাইরে যেতে পারে না। সেই জন্য কি হয়, এই শীত প্রধান দেশে কাচের ঘরের ভিতরের তাপমাত্রা কিন্তু বেশি থাকে, বজায় রাখে। তার ফলে সেখানে বিভিন্ন শাকসবজি ফলমূল চাষ করে। এটা শীত প্রধান দেশে এইভাবে চাষ করা হয়, এটা গ্রিন হাউস পদ্ধতিতে। আর কি, আমাদের যে রূপক করতে, এখানে গ্রিন হাউস গ্যাসটা রূপক করতে ব্যবহৃত হয়েছে। কি, এই যে গ্রিন হাউস গ্যাস অর্থাৎ কাচের ঘর নির্মিত যে একটা এই কাচের তৈরি আবরণ, সেটিকে বায়ুমণ্ডলের রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। সেরকম পৃথিবীতেও আমাদের বায়ুমণ্ডল একটা চাদরের মতো ঘিরে অবস্থান করেছে, যেখানে কি সূর্যের সকল গ্যাসগুলি, কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, নাইট্রাস অক্সাইড, এই সকল গ্যাসগুলির অতিরিক্ত ব্যবহারের ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ঘটনাকেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। অর্থাৎ বায়ুমণ্ডলের বিভিন্ন ধরনের গ্রিন হাউস গ্যাসগুলি যখন মাত্রা অতিরিক্ত ব্যবহারের জন্য যখন বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যায়, সেটা হচ্ছে তোমার গ্রিন হাউস বা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এটা তোমরা সহজভাবে মনে রাখবে যে বায়ুমণ্ডলের যে সকল গ্যাসগুলি আমরা ব্যবহার করি, মাত্রাতিরিক্ত ব্যবহার করার জন্য যে তাপমাত্রা, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। চলো আমরা দেখো বিশ্ব উষ্ণায়নের কারণ আর একদিকে ফলাফল লিখে নিয়েছি। সব কিছুর তো একটা কারণ থাকে সৃষ্টির, সেই রকম এই যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন যে হচ্ছে, তার কারণ, ফার্স্ট কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানির দহন। বিভিন্ন ধরনের কাঠ, কয়লা, এই সকল জ্বালানির মানে প্রচুর পরিমাণে দহনের জন্য বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, ফলে পৃথিবীর তাপমাত্রা অত্যাধিক হারে বাড়তে শুরু করছে। ফার্স্ট পয়েন্ট, জীবাশ্ম জ্বালানির দহন। নগরায়ন, শিল্পায়ন, নগরায়ন এবং শিল্পায়ন, বড় বড় শিল্প কারখানা থেকে শুরু করে বড় বড় যে বাড়ি ঘর তৈরি করার ফলে গাছ চারে কেটে দেওয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি ফুল ফর্ম হলো ক্লোরোফ্লোরোকার্বন। এই সিএফসি তোমার যেমন আমরা ফ্রিজ, এসি বাড়িতে অতিরিক্ত বিদ্যুৎ মানে ব্যবহারের করার জন্য বায়ুতে সিএফসির পরিমাণ বাড়ছে, ফলে কি তোমার পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তো এছাড়া মিথেনের পরিমাণ বৃদ্ধি, মিথেনের আবর্জনাতে, মিথেন থেকে আমরা জানি, এইগুলো সবই কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণ। তোমরা কারণ হিসেবে এই পয়েন্টগুলো অবশ্যই তোমরা ইউজ করবে। এবং ফলাফল, এই যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কি ইফেক্ট পড়তে পারে পরিবেশে বা জীবকুলের উপর কি প্রভাব পড়ছে, সেই প্রভাব সম্পর্কে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। ফলাফল বা প্রভাব, কারণ হয়েছে এবার প্রভাব বা ফলাফল, একটা তো ইফেক্ট থাকে। চলো প্রভাব বা ফলাফল কি, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্যই
কি হয়, পার্বত্য বা মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করে। অর্থাৎ পার্বত্য অঞ্চল বা মেরু অঞ্চলে, অর্থাৎ উষ্ণতা পৃথিবী বাড়ছে, তাহলে পার্বত্য মেরু অঞ্চলে যে বরফ আছে সেই বরফ ধীরে ধীরে গলতে শুরু করবে। গলে যাওয়ার পর কি হবে, দেখো প্রত্যেকটা পয়েন্ট লিঙ্ক, আমি লিঙ্ক অনুযায়ী সাজানো আছে, তোমরা ভালোভাবে দেখো। পার্বত্য অঞ্চল বা মেরু অঞ্চলে বরফ যদি গলতে শুরু করে তাহলে কি হবে, তাহলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কমবে না বাড়বে, বাড়তে শুরু করবে। উচ্চতা যা ছিল তার থেকে অনেক পরিমাণ বেড়ে যাবে। উচ্চতা যদি বেড়ে যায়, দেখো 3 নম্বর পয়েন্টে কি আছে, সমুদ্র যে পৃষ্ঠ উচ্চতা যদি বেড়ে যায় তাহলে কি হবে, বেড়ে গেল, তাহলে পার্শ্ববর্তী কৃষি জমিগুলা কি হয়, জলমগ্ন হয়ে যাবে। তাই আমরা দেখি যে কৃষি জমির পরিমাণ হ্রাস পাবে। তবে কি হবে, এই যে একটা তোমার যে অত্যাধিক উষ্ণতা বাড়তে শুরু করছে, তাই ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত মানে আবহাওয়ার কিন্তু একটা পরিবর্তন দেখা যাবে। তারপরে যে এই যে কৃষি জমি হ্রাস পেয়েছে এবং ভূপৃষ্ঠভাগ জলমগ্ন হচ্ছে, তাহলে কি হয়, যে জলবায়ুর একটা পরিবর্তন হলো এবং কি এর সাথে জলজ বাস্তুতন্ত্র বিন্যাস হবে। পৃথিবীর তাপমাত্রা যে বেড়ে যাওয়ার জন্য জলজ পরিবেশে যে সকল বিভিন্ন উদ্ভিদ প্রাণীগুলো থাকে সেগুলো কিন্তু বিন্যাস হতে শুরু করবে এবং সর্বশেষে কি বলা যায়, মহামারীর প্রাদুর্ভাব ঘটবে। যে বিভিন্ন জলজ বাস্তুতন্ত্রে শুরু করে জীবগুলো সবাই ক্ষতিগ্রস্ত হবে এবং সে সর্বশেষে যে জল, অর্থাৎ জলজ বাস্তুতন্ত্রের যে বিন্যাস, বিভিন্ন উদ্ভিদ প্রাণী যে পচে থাকবে জলের মধ্যে, তার মধ্যে ব্যাকটেরিয়া সৃষ্টি হবে। তার ফলে কি মানুষ যে জল গ্রহণ করবে যখন, সেই জল খেয়ে কলেরা, টাইফয়েড বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হবে। তো মহামারীর প্রাদুর্ভাব দেখা যাবে। নমস্কার, আমি আজ এই পর্যন্ত তোমাদের আলোচনা করলাম। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে লক্ষ্য রাখো। চ্যানেলের নাম হলো ভূগোলের সন্ধানে অষ্টম। অবশ্যই তোমরা এই ক্লাসটাকে সবাই শেয়ার করে দিও যাতে সকল ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যায়।